সাবধান, বিছানায় আমার পাশে আসার চেষ্টাও করবেন না। 7 বছর আমায় ছেড়ে গিয়েছিলেন না আপনি, এখন আরো 7 বছর আমায় ছেড়ে থাকার প্রস্তুতি নিন। তুর্য যেন আকাশ থেকে মাত্র টুপ করে পড়ল ধরনীর বুকে। বিস্মিত নয়নে তাকালো তার মুরগির বাচ্চার মতো বউটার দিকে। এসব কি বলছে পিতা? হ্যাঁ, বিছানায় আসতে পারবে না, আরো 7 বছর বউ ছেড়ে দূরে থাকতে হবে। তুর্যের মাথায় তো চক্কর দিয়ে উঠল। পরক্ষণই সে নিজের হাত উঁচিয়ে হাতের করগুলো এক এক করে গুনতে শুরু করলো। এখন যদি তুর্যের বয়স 27 বছর হয়, তবে 7 বছর পর কত হবে? এক এক করে গুনল। 28, 29, 30, 31, 32, 33, 34। তুর্যের চোখগুলো তো বড় বড় হয়ে গেল। 7 বছর পর তার বয়স 34 হবে? তুর্য তাকালো তার বইয়ের পানে, চোখ বড় বড় করে রেখেই শুধালো। তুমি কি আমাকে আমার বাচ্চাদের থেকে আব্বা ডাক শোনানোর বদলে দাদা ডাক শোনানোর পরিকল্পনা করছো বউ? পৃথা ভরকালো, এই পুরুষ এসব কি বলছে? এখন অব্দি বিয়েটা ঠিকভাবে মানা হলো না, এর মধ্যে বাচ্চা কাচ্চা কোথা থেকে এলো? বেলাজ বেশরম পুরুষ কোথাকার, কত দূর অব্দি চিন্তা করে ফেলেছে ভাবতে শিউরে উঠলো মেয়েটা। পৃথা তো কটমট করে তাকালো তুর্যের পানে, তাতে দাঁত চেপে বলল। আপনি বিছানা থেকে উঠুন তাড়াতাড়ি, এখানে আমি একা ঘুমাবো। তুর্য বিছানা ছেড়ে উঠলই না, বরং সরু দৃষ্টিতে তাকালো পৃথার পানে, কপাল কুঁচকে শুধালো। তাহলে আমি কোথায় ঘুমাবো? পৃথা নিজের ডান হাত উজালো, এক আঙুল দিয়ে ইশারা করলো সোফার পানে, অতঃপর পরিষ্কার কণ্ঠে বলল। সোফায়। তুর্য ডানে বামে মাথা ঝাঁকিয়ে না বোঝালো তৎক্ষণাৎ জোরালো কণ্ঠে বলল। এত যুদ্ধ বিগ্রহ করে করে বউ এনেছি আলাদা ঘুমানোর জন্য নাকি? আশ্চর্য। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, শক্ত কণ্ঠে বলল। হ্যাঁ, আলাদা ঘুমানোর জন্যই তো এনেছেন। 7 বছর তো খুব ছেড়ে থেকেছিলেন আমায়, এখন আরো 7 বছর দূরে থাকবেন। তুর্য ভ্রু কুঁচকে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল পৃথার পানে, অতঃপর হুট করে একটু একটু করে এগিয়ে গেল মেয়েটার নিকট, মৃদু কণ্ঠে বলল। এখনই তো প্রাপ্তবয়স্ক নও তুমি, তারপর যদি আবার ফিরতাম ওই 7 বছরের মধ্যে সামলাতে পারতে তো আমাকে? পৃথার ভ্রুদয় কুঁচকে এলো। মেয়েটা কয়েক সেকেন্ড সময় নিল তুর্যের কথার মানেটা বুঝতে, তবে সম্পূর্ণভাবে পৃথার মস্তিষ্কে কথাটা পৌঁছাতেই তো কান গরম হয়ে উঠল। বিস্ফোরিত দৃষ্টিতেই তাকালো সে তুর্যের পানে। ছি, কি নির্লজ্জ কথাবার্তা! সামলাতে পারতো মানে কি? পৃথা জ্বলে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল। অসভ্য, বেশরম, বিছানা থেকে উঠুন আপনি। আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না, কিছুতেই না। বিয়ের আসরে না হয় ক্রোধের বশে আমায় ত্যাগ করেছিলেন, আমিও তার জন্য আপনাকে মাফ করে দিয়েছিলাম, কিন্তু তার পরবর্তী বছর, তার পরবর্তী 7টা বছর কি হয়েছিল তখন? কেন একটা বড় খোঁজ নেননি আপনি আমার? এই জন্য আমি আপনাকে কখনো মাফ করব না। তুর্য অস্থির হলো, ব্যগ্র কণ্ঠে বলল। তোমার সাথে আমাকে জোর করে বিয়ে দেওয়া এবং আমার ক্রোধে বিয়ের আসর ত্যাগ কোনোটাই আর তোমার অজানা নয়। বিয়ের আসর ত্যাগের 1 মাসের মাথাতেই আমি দেশ ছেড়েছিলাম, পাড়ি জমিয়েছিলাম ইংল্যান্ডে। কিন্তু সেখানে গিয়েও আমি শান্তি পাইনি। প্রতিটি মুহূর্তে তোমার অবাধ্য পিছুটান আমাকে তাড়া করে বেরিয়েছে। বারবার মনে হয়েছে আমি ভুল করেছি, যতই জোর করে বিয়ে হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আবার তোমার আর আমার বয়সের পার্থক্য ভেবে বারবার পিছিয়ে গিয়েছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভোলার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তোমাকে ভুলতে আমি অন্য মেয়েদের সান্নিধ্যে পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এইটুকু বলেই থামতে হলো তুর্যকে। পৃথা জ্বলে উঠল, ক্রোধিত কণ্ঠে বলল। আমাকে ভোলার জন্য আপনি অন্য মেয়েদের সান্নিধ্যে গিয়েছিলেন? লুচ্চা বেড়াচ্ছি। এতক্ষণ তো আপনাকে মাফ করতাম, যাও। এখন তো মাফ করার প্রশ্নই ওঠে না। দূর হন আপনি আমার চোখের সামনে থেকে। যান, আমার বিছানা থেকে যান। তুর্য ভ্যাবাচাকা খেয়ে গেল পৃথার কথায়। সে বেশ ভালোই বুঝলো আবেগের বশে ভুল স্থানে ভুল কথা বলে ফেলেছে সে। এখন কি হবে? বউ যে তার রেগে গেছে ভীষণভাবে। আগে তো শুধুমাত্র বিছানা ছাড়ার কথা বলেছিল, এখন তো চোখের সামনে থেকেও দূর হতে বলছে। তুর্য ব্যস্ত হলো, পৃথাকে ঠান্ডা করতে বলল। কোনো মেয়েদের সান্নিধ্যে যাইনি তো আমি, শুধুমাত্র যাওয়ার চেষ্টা করেছিলাম। পৃথা ঠান্ডা হলো না, বরং দাঁতে দাঁত চেপে বলল। চেষ্টা তো করেছেন। থামলো পৃথা, তুর্যের পানে আঙুল তুলে বলল। এই, এই আপনি এখনো বিছানায় কি করছেন? আপনাকে আবার সহ্য হচ্ছে না। বিছানা ছাড়ুন দ্রুত। তুর্য নিজের ছেলে নিজেই ফেসেছে। বেচারা এখন ইচ্ছে করছে নিজের চুলগুলো নিজেই টেনে টেনে ছিঁড়তে। কে বলেছিল, হ্যাঁ, আবেগের বশে তাকে অন্য মেয়েদের কথা বলতে? ওইটা ছাড়া তো বাকি সবই বলতে পারতো, তাহলেই হতো। তুর্য ঢোক গিল, করুণ কণ্ঠে বলল। তোমাকে ছাড়া আমি কোনো মেয়েদের সান্নিধ্যে যাইনি বউ। ওটা শুধুমাত্র একটুখানি চেষ্টা করেছিলাম, যে চেষ্টায় আমি কখনোই সফল হইনি। পৃথা মানল না তুর্যের কথা, চেঁচিয়ে উঠল, হুমকি দিয়ে বলল। আপনার কোনো কথাই আমি আর শুনতে চাইছি না। আপনি বিছানা থেকে উঠবেন নাকি আমি নিজ রুম থেকে বেরিয়ে যাব এই রুম থেকে।
কথাটা বলেই পৃথা রেগে মেগে উঠে দাঁড়ালো বিছানা থেকে, পা বাড়ালো দরজার দিকে। তুর্য ভরকালো, তড়িঘড়ি করে সে বিছানা থেকে উঠে দাঁড়ালো, ব্যস্ত হয়ে বলল, আমি উঠছি তো বিছানা ছেড়ে, সোফায় যাচ্ছি আমি, তবুও তুমি বাইরে যেও না। পৃথা থমকে দাঁড়ালো, তুর্যের পানে একবার ধারালো দৃষ্টি নিক্ষেপ করে বিছানায় বসলো আবার। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেললো এবারের মতো। যাক, বউ তো তবুও বাইরে যায়নি, রুমেই আছে। বাইরে গেলে আবার আরেক ঝামেলা বাঁধত। এমনি তাদের আলাদা করার জন্য খোরশেদি বেগমের বংশধর তাহমিনা বেগম তো ওত পেতেই রয়েছেন। তার উপর যদি শুনতেন পৃথাও তার সাথে থাকতে চায় না, তাহলে তো হয়েইছে। 7 বছরে আর সত্যি সত্যি বউয়ের মুখ দেখা লাগতো না। বাচ্চা কাচ্চা তো বহু দূরের ব্যাপার। এখন তবু এক রুমে আছে দুজন, আসবে যাবে, দেখা হবে দুজন দুজনের সাথে। আর পৃথার রাগ, ওটাও খুব দ্রুতই ভেঙে গুঁড়িয়ে দিবে তুর্য। কথাগুলো ভাবতে ভাবতে তুর্য তাকালো বউয়ের পানে। মেয়েটা ইতিমধ্যেই শুয়েও পড়েছে। হতাশ হলো তুর্য, কি নিষ্ঠুর বউ তার। তাকে সোফায় ঘুমাতে দিয়ে এই বিছানা দখল করে কি আরামে শুয়ে পড়েছে। এর মানে কি একটুও দয়া ময়া নেই। তুর্য অসহায় ভঙ্গিতে এগিয়ে গেল সোফার পানে, কোনো রকমে আটসাট বেঁধে শুয়ে পড়ল সোফায়। কিন্তু বউ থাকতো এভাবে কি একা শোয়া যায় নাকি? মন যে মানতে চায় না। তুর্যের মনের মধ্যেও আনচান আনচান শুরু করছে। মুরগির বাচ্চার মতো বউটার সান্নিধ্য পেতে ইচ্ছে করছে ভীষণ। ক্রমেই অধৈর্য হয়ে উঠছে মন মস্তিষ্ক। তবুও ছেলেটা নিজেকে দমিয়ে ঘুমানোর চেষ্টা চালালো। অনেকটা পথ জার্নি করে এসেছে, এখন তার একটু ঘুমের প্রয়োজন। কিন্তু বেশ কিছুটা সময় অতিবাহিত হলো, ঘুম আর ধরা দিল না তুর্যের চোখে। শরীরে ক্লান্ত, চোখেও ঘুম আছে, কিন্তু হৃদয়ের অস্থিরতাতে ঘুমাতে দিচ্ছে না। বইয়ের সান্নিধ্য না পেলে এই অস্থিরতা কাটবে বলে মনেও হয় না। তুর্য সোফা থেকে মাথা উঁচিয়ে তাকালো বিছানার পারে, মৃদু কণ্ঠে ডাকলো, বউ, ও বউ। পৃথা কোনো সাড়া দিল না, হয়তো ঘুমিয়ে পড়েছে মেয়েটা। তুর্য একটু কেশে গলা পরিষ্কার করে নিল, আগের তুলনায় গলা উঁচিয়ে কণ্ঠে সুর তুলে ডাকলো, বউ গো, ও বউ। কেবলই চোখ দুটো লেগে এসেছিল পৃথার। এর মধ্যে আবারও এই এমন স্বরের ডাকাডাকি। প্রথমবার গান শুনে কোনো সারা শব্দ না দিলেও এবার আর চুপ থাকতেই পারলো না মেয়েটা। বিরক্তিকর মাখা কণ্ঠে বলল, কি হয়েছে? এমন ছাগলের মতো সুর তুলেছেন কেন? পৃথা অপমান করলেও সে অপমান বিন্দু পরিমাণ গায়ে লাগালো না তুর্যের। বইয়ের অপমান গায়ে লাগালে বাচ্চা কাচ্চা আর পয়দা হওয়ার সুযোগ পাবে না সে। তুর্য ভেঙচি কাটলো, ঠোঁট উল্টিয়ে বলল, এইটুকু ছোট সোফায় আমার এত বড় শরীরটা আটাচ্ছে না বউ। থামলো তুর্য, পরপর নিজের পায়ের দিকে ইশারা করে বলল। পা দুটো বাইরে পড়ে আছে দেখো। পৃথা বিছানায় উঠে বসলো, কপালে ভাঁজ ফেলে তাকালো তুর্যের পানে, ভারী কণ্ঠে বলল, তো আমি কি করব? গলা খাকারি দিল তুর্য, আমতামতা করে বলল, আমাকে একটু বিছানায় নাও না। না। পৃথার কাটখাট কণ্ঠস্বর, তবে হাল ছাড়লো না তুর্য, মলিন কণ্ঠে বলল, সারাটা রাত কতটা পথ জার্নি করে এসেছি, শরীরটাও ক্লান্ত লাগছে ভীষণ। এখন যদি একটু ঠিকভাবে ঘুমাতেও না পারি, যা কি আর করার। বউ যখন বিছানায় স্থান দিবে না, বাধ্য হয়ে এখানেই থাকতে হবে। পৃথা এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। মায়া হলো মেয়েটা। যত যাই হোক না কেন, এটা তুর্যের রুম, সেখানে তুর্য ঠিকভাবে ঘুমাতে পারবে না আর পৃথা আরামে ঘুমাবে, বিষয়টা মোটেও ভালো দেখায় না। যদিও পৃথার বেশ ইতস্তত লাগছে এভাবে এক বিছানায় তুর্যের সাথে ঘুমাতে, কিন্তু উপায়ও তো নেই। এখন বাইরে কি আলাদা থাকার কথাও বলা যাচ্ছে না। নতুন বউ সে, লাজ লজ্জারও তো একটা ব্যাপার আছে, তাই না? চাইলেই কি শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বলা যায়? আমি আলাদা ঘুমাবো। তারাও বা কী ভাববে? তাছাড়া তুর্য তার স্বামী, যতই মানবিমান থাকুক না কেন, সারা জীবন তো আর আলাদা থাকতে পারবে না। একসাথে একদিন না একদিন থাকতেই হবে। তাই এখন হোক আর তখন। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল পৃথা, অতঃপর বলল, বিছানায় আসুন। তুর্যে ওষ্ঠ প্রসারিত হলো। যাক, তার পরিকল্পনা কাজে দিয়েছে। বউ তাকে বিছানায় ডেকেছে, এর থেকে শান্তি আর আছে নাকি? তুর্য আনন্দে গদগদ হয়ে বিছানায় গেল। সাথে সাথেই পৃথা একটা কোলবালিশ ফেলে দিল বিছানার মধ্য বরাবর। তুর্যের পানে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল, আপনি এই কোলবালিশের ও পাশে ঘুমাবেন আর আমি এই পাশে। ভুলেও এই কোলবালিশ সরিয়ে এই পাশে আসার চেষ্টা করবেন না। মনে করবেন এটা ভারত চীনের বর্ডার। তুর্যর মুখখানা চুপসে গেল বটে। কত আশা নিয়ে সে বিছানায় এসেছিল, আর শেষে কি হলো? তাদের মধ্য বরাবর আগাছা হয়ে উদয় হলো এই কোল বালিশে। তুর্য হতাশ দৃষ্টিতে তাকালো পৃথার পানে, অসহায় কণ্ঠে বলল, এর নাম ভারত চীন বর্ডার না রেখে ভারত বাংলাদেশ বর্ডার রাখা যায় না বউ? ভারত বাংলাদেশ বর্ডার হলে মাঝে মধ্যে তাও 2-4 পয়সা ঘুষ দিয়েও বর্ডার পেরোনোর সম্ভাবনা থাকে, কিন্তু ভারত চীন বর্ডারে নো চান্স। সোজা গুলি করে খুলি উড়িয়ে দিবে। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, কাটকাট কণ্ঠে বলল, গুলি করে আপনার খুলি উড়াতে পারবো কিনা জানি না, তবে এই কক্ষ থেকে ঠিক বেরিয়ে যেতে পারবো। এই কোলবালিশ ভেদ করে এদিকে আসার চেষ্টা করলে সোজা রুমের বাইরে চলে যাবো, আমি বলে দিলাম আপনাকে।
তুর্য চোখ মুখ কুচকালো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমি তো দেখছি ভারত চীনের বর্ডারের থেকেও ভয়ঙ্কর বউ। পৃথা গায়ে মাখল না তুর্যের কোনো কথা। এই বান্দা সর্বদাই এমন আজগুবি সব কথা বলবে, ই আর নতুন কি? মেয়েটা আর সময় নষ্ট করলো না, তুর্যকে একটা ভেঙচি কেটে পাশ ফিরে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে বলল। আজে বাজে কথা রেখে ঘুমাতে দিন তো এখন। তুর্য আর কথা পারল না। বউয়ের পানে একবার অসহায় দৃষ্টি নিক্ষেপ করে শুয়ে পড়ল কোলবাসের এপাশে। তবে ঘুমালো না তুর্য। বউকে পাশে রেখে কি আর তার মতো পুরুষের ঘুমানো সম্ভব নাকি? এতদিন পর বউকে পাশে পেয়ে শরীরে প্রেমের জোয়ার বইছে বেচারার। তুর্য বেশ কিছুক্ষণ ঘুমের ভান ধরে মটকা মেরে পড়ে রইল বিছানায়। অতঃপর পৃথার আর কোনো সাড়া শব্দ না পেয়ে উঠে বসলো। উঁকিতে দেখলেও পৃথা সত্যিই ঘুমিয়েছে কিনা। বাহ্যিক দৃষ্টিতে তো মনে হচ্ছে মেয়েটা ঘুমিয়েছে। তবুও তুর্য নিজের হাত বাড়িয়ে পৃথার নাকের কাছে ধরল, ভালোভাবে পর্যবেক্ষণ করলো ঘুমিয়েছে কিনা। না, এবার তো মনে হচ্ছে সত্যিই ঘুমিয়েছে। তুর্য আস্তে ধীরে তার আর পৃথার মধ্যকার কোলবালিশটা সরিয়ে দিল। অতঃপর খুব সাবধানে শুয়ে পড়ল পৃথার গা ঘেঁষে। ইস, কি মিষ্টি একটা গন্ধ আসছে তার বউয়ের শরীর থেকে, অথচ এই মেয়েটি কিনা তাকে দূরে রাখতে চেয়েছিল। তুর্য আলতোভাবে পৃথার কোমরে হাত দিল, টেনে নিয়ে মিশিয়ে নিল নিজ পক্ষের সাথে। আলতোভাবে পৃথার কপালে চুমু খেয়ে বলল, ভারত চীনের বর্ডার কেন? চীনের মহাপ্রাচীর তুলে দিলেও তো আমাকে আমার বউয়ের থেকে আলাদা করা যাবে না। কথাটা বলেই ওষ্ঠ প্রসারিত করে হাসল তুর্য। পৃথাকে লুকিয়ে নিল বুকের মধ্যখানে। অতঃপর চোখ বন্ধ করে পাড়ি জমালো ঘুমের দেশে। সময় গড়ালো কিছুটা। সকালের সূর্যটাও তার তেজ বাড়িয়ে দিয়েছে, প্রখরতা ছড়িয়ে দিয়েছে চারদিকে। চারপাশ থেকে আজানের সুমিষ্ট ধ্বনিও শোনা যাচ্ছে। হয়তো জোহরের আজান পড়েছে। সারা রাত জার্নি করে এসে ভোরের দিকেই তো ঘুমিয়েছিল পৃথা আর তুর্য। তাই বাড়ির কেউ আর ডাকেনি তাদের। তবে জোহরের আজানের ধ্বনি করে পৌঁছাতেই ঘুম ভাঙল তুর্যে। পিটপিট করে চোখ খুলতেই চোখের সম্মুখে ভেসে উঠল পৃথার ঘুমন্ত মুখশ্রী। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। সূর্য হৃদয় প্রশান্তি অনুভব করলো। তার কতদিনের স্বপ্ন ছিল এভাবে বুকের ভিতরে বাচ্চা বউটাকে নিয়ে ঘুমাবে, আবারও জেগে উঠেও দেখবে বউটার মুখশ্রী। আজ যে স্বপ্ন বুঝি পূরণ হলো। সূর্য পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। ঘুমানোর দরুন নাক গাল চোখ কেমন ফুলে ফেপে উঠেছে। তুর্যের লোভ লাগলো খুব, ইচ্ছে হলো একটু ছুঁয়ে দিতে। ছেলেটা এ পর্যায়ে নিজের ইচ্ছাটাকে দমন করলো না। হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল বইয়ের নাক গাল ওষ্ঠ। তবে এতেও বুঝি তার তৃষ্ণা মটল না। তার হৃদয়টা আরও কিছু চাইল। নিষিদ্ধ চাওগুলো তরতরিয়ে জাগ্রত হলো। তুর্য একটু ঝুঁকলো পৃথার পানে, হাত বাড়িয়ে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দিল মেয়েটার নাকে, কপাল এবং গালে। এরপর এরপর আবার সেই ওষ্ঠ। আগেরবার এই ওষ্ঠে চুমু খেতে গিয়েই ধরাটা খেয়েছিল। এবারও যদি ধরা খায় তবে আর রক্ষে নেই একদম। ও সোজা রুম ছেড়ে দিবে। তুর্য একবার ভাবলো চুমু খাবে না, কিন্তু মনটাকে তো কোনোভাবেই দমাতে পারল না সে। চুমু খাবে না করেও চট করে একটা চুমু খেলো পৃথার ওষ্ঠে। মেয়েটা কোনোভাবে টের যাতে না পায় তে অতি দ্রুত সরে এলো। ঝুঁকি না নিয়ে এই কোলবালিশটা আবারও রেখে দিল পৃথা আর তার মাঝখানে। অতঃপর মৃদু কণ্ঠে ডাকলো মেয়েটাকে, বউ, ও বউ। পৃথা নড়ে চড়ে উঠলো একটু, তবে পুরোপুরি উঠলো না। তুর্যও আর ডাকলো না। মেয়েটা ঘুমাচ্ছে, আর একটু ঘুমাক। তুর্য বিছানা ছেড়ে উঠে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটা সবুজ রঙের পাঞ্জাবি জড়ালো তার শক্ত বক্ত ফর্সা শরীরে। অতঃপর টুপি মাথায় রওনা হলো মসজিদে। পৃথার ঘুম ভাঙলো তখন ঘড়ির কাঁটায় প্রায় দুপুর 2টা বেজেছে। ঘুমের ঘরে চোখ বন্ধ রেখেই বিছানায় উঠে বসলো সে। ফোলা ফোলা চোখ মুখে তাকালো পাশে, দেখলো কোলবালিশটা একদম যথাস্থানেই আছে, আর তুর্যও কক্ষে নেই। যাক, অন্তত ছেলেটার একটু তো সুবুদ্ধি হয়েছে। এই কোলবালিশটা বেরোনোর চেষ্টা করেনি। হাত তুলে আড়মোড়া ভাঙল পৃথা। হঠাৎ কক্ষে টানানো দেয়াল ঘড়িটার পানে তাকাতে চক্ষু চড়ক আস্তার। 2টা বেজে গেছে। এত সময় ঘুমিয়েছে সে, আর কেউ ডাকলো না। পৃথা তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ল। নতুন বাড়ি, নতুন মানুষ, তারপর নতুন বউ। সে যদি এভাবে ঘুমিয়ে থাকে তাহলে কিভাবে হয়? সবাই কি ভেবেছে কে জানে। পৃথা হন্তদন্ত হয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। একটু শান্ত মনে জোহরের নামাজটা আদায় করলো। অতঃপর শরীরে জড়ানো 3 পিসের ওড়নাটা মাথায় ভালোভাবে জড়িয়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। কিন্তু এ কি, বাড়ির সবাই কোথায়? পৃথার শরীরে জড়ানো ওড়নাটা আর একটু টেনে টুনে ঠিক করলো। তাকালো আশেপাশে। ভোরেও তো এ বাড়িতে ভরপুর মানুষ দেখলো, এখন কই সব? হঠাৎ পাশের এক কক্ষ থেকে টুংটাং আওয়াজ ভেসে এলো পৃথার কর্ণে। হয়তো ওখানেই কেউ আছে। আওয়াজ গুলো অনুসরণ করে সে কক্ষের পানে গেল। দেখা মিলল তাহমিনা বেগমের। সম্ভবত এটা ডাইনিং কক্ষ। টেবিল খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কক্ষের চারিদিকে। কক্ষে অন্য কারোর উপস্থিত অনুভব করতেই তাহমিনা বেগম সেদিকে ফিরে তাকালেন। পৃথাকে দেখে একগাল হেসে বললেন, উঠে পড়েছিস? আই বস, একসাথে খাবো আমরা।
পৃথা এগিয়ে গিয়ে দাঁড়ালো টেবিলের পাশে। বসবে নাকি বসবে না দ্বিধায় আছে সে। কেমন ইতস্তত লাগছে তার। আর তুর্যটাও বা কোথায়? ঘুম থেকে উঠে তো একটাবারের জন্য দেখা মিলল না তার। কোথায় বেরিয়েছে কে? তাহমিনা বেগম কাছে জিজ্ঞেস করবে কি? না না, কি না কি ভাববে আবার। পৃথার ভাবনার মধ্যেই তাহমিনা বেগমের কণ্ঠস্বর ভেসে এলো। রুকুজকে তিনি বললেন। কি হলো বস? পৃথা ইতস্তত করলো। চেয়ারে বসতে বসতে বলল। এই তো বসছি আন্টি। তাহমিনা বেগম চোখ গরম করে তাকলেন পৃথার পানে, শাসিয়ে বললেন। এই আন্টি কি রে? মা বলবি, মা। পৃথা তাকালো শাশুড়ির পানে। মানুষটা কত ভালো, এইটুকু সময় কেমন আপন করে নিয়েছেন। পৃথার এই মুহূর্তে সুফিয়া বেগমের কথা ভীষণভাবে মনে পড়ল। তার মা কেমন আছে, ঠিক আছে তো, নাকি কান্নাকাটি করছে তার জন্য? কাল থেকে একটা খোঁজ খবরও নেওয়া হয়নি। পৃথার চোখ জোড়া ছলছল করে উঠল, তবে তা তাহমিনা বেগমের নজরে আসার আগেই লুকিয়ে ফেলল। তাহমিনা বেগম খাবারের প্লেট এগিয়ে দিলেন পৃথার সম্মুখে। প্লেট খাবার বেড়ে দিতে দিতে বললেন। মা বলে ডাকবি তো? পৃথা ধীরক্তি করল না, মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। তাহমিনা বেগম হাসলেন, তাড়া দিয়ে বললেন। খেয়ে নে তাড়াতাড়ি, সেই কখন খেয়েছিস? পৃথা উসকুস করলো। হৃদয়ে হানা দিলেও তুর্য খেয়েছে কিনা প্রশ্নটা হাজার হলেও এটা তুর্যের বাড়ি। তার মারফতেই তো তুর্য এসেছে এখানে। তার খোঁজ খবর নেওয়াটা অবশ্যই পৃথার কর্তব্য। কিন্তু সরাসরি প্রশ্নটা করতেও কেমন ইতস্তত লাগছে। শেষে একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা করলো। বাড়ির সবাই খেয়েছে? হ্যাঁ, সবাই খেয়ে নিয়েছে, শুধুমাত্র বাকি আছে তুই, আমি আর তোর গুণধর স্বামী। তুর্য খায়নি শুনে পৃথারও আর খেতে ইচ্ছে হলো না। তবে নিজের মনের কথাটা সাহস করে শাশুড়ির নিকট জানাতেও পারল না। অনিচ্ছা সত্ত্বেও প্লেটে হাত রাখলো সে। ঠিক তখনই পৃথার পিছন থেকে ভেসে এলো এক ভারী কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠেই বলল। আমাকে রেখেই খেতে বসে গেছো? এত পাষাণ হতে পারলে তুমি বউ? তুর্যের কণ্ঠ কর্ণে পৌঁছাতেই পিছন করে তাকালো পৃথা। অমনি যেন থমকে গেল মেয়েটা। হৃদস্পন্দন বেড়ে গেল দ্রুত। তুর্য পাঞ্জাবি পড়েছে আজ, আবার মাথায় টুপি। এই মুহূর্তে পৃথার চোখে এই পুরুষকে পৃথিবীর সবচেয়ে স্নিগ্ধ লাগছে। যদিও এর আগে একবার পাঞ্জাবি পরা অবস্থায় তুর্যকে দেখেছি পৃথা, কিন্তু এত খেয়াল করেনি। তখন তো শাড়ি আর পাঞ্জাবি ছেঁড়ার তালে ছিল ওই দুজনে। তাছাড়া তখন মাথায় টুপিও ছিল না। পৃথার ভাবনার মধ্যেই তুর্য মাথার টুপিটা খুলিয়ে পকেটে ঢুকালো। একটু এগিয়ে এসে ধপ করে বসে পড়লো পৃথার পাশের চেয়ারটায়। একটু ঝুঁকে বলল। আমাকে কি একটু বেশি সুন্দর লাগছে বউ? পৃথা থতমত খেয়ে গেল তুর্যের প্রশ্নে। তৎক্ষণাৎ মাথা নুইয়ে দৃষ্টি নিবদ্ধ করলো খাবারের থালায়। তুর্য আর একটু গা ঘেঁষে বসলো পৃথার পানে। মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। মুরগির বাচ্চার জামাই হাঁসের বাচ্চার সুন্দর তো হওয়ারই কথা, তাই না বউ? পৃথা আর চোখে তাকালো তুর্যের পানে, বিড়বিড়িয়ে বলল। হাঁসের বাচ্চা না ছাই, আপনি আস্ত একটা ব্রিটিশের বাচ্চা। পৃথা কথাগুলো বিড়বিড়িয়ে বললেও তুর্যের শুনে নিতে কষ্ট হলো না তেমন। কাছাকাছি বসেছিল দুজন। তুর্য সাথে সাথে পৃথার বলা বাক্যের বিরোধিতা করলো, কণ্ঠে খাদ রেখেই বলল। তুমি ভুল বললে বউ, আমি মোটেও ব্রিটিশের বাচ্চা নই, আমি আস্ত একটা ঘষিটি বেগমের বাচ্চা। কথাটা শেষ হতে না হতেই তাহমিনা বেগম খাবার দিলেন তুর্যকে। কপট রাগ দেখিয়ে বললেন। নামাজে গিয়েছিলি সেই কখন? এখন ফেরার সময় হলো তো? বাড়ির সবার খাওয়া দাওয়া সেই কখন শেষ? মায়ের কথা শুনে সোজা হয়ে বসলো তুর্য, স্বাভাবিক কণ্ঠে বলল। মসজিদে পুরনো কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই আস্তে আস্তে একটু দেরি হয়েছে। তাহমিনা বেগম তাকালেন ছেলের পানে, কণ্ঠে বিরক্তি নিয়ে বললেন। তোর বন্ধু বান্ধব মানেই তো সব গুন্ডা মাস্তান, ওগুলোর সাথে আবার এত কথা কিসের? তুর্যের মুখশ্রী থমথমে হলো। মায়ের পানে সরু দৃষ্টি নিক্ষেপ করে সে বলল। ওরা মোটেও গুন্ডা মাস্তান নয় মা, ওদের মতো ভালো ছেলে তুমি এ তল্লাটে আর একটাও পাবে না। তাহমিনা বেগম মুখ বাঁকলেন, তার ছেলের স্বরে বললেন। একদম তোর মতো ভালো, হাড়ে হাড়ে সব বজ্জাতগিরি। মায়ের কথা প্রেক্ষিতে তুর্য মুখ বাঁকালো, ভাবলেশীন ভাবে বলল। ঘষিটি বেগমের ছেলে হয়ে যদি হাড়ে হাড়ে বজ্জাতগিরি না থাকে, তবে তোমার নামই তো ডুববে মা। তাহমিনা বেগম ফুঁসে উঠলেন। দুই হাত দিয়ে টেবিলের থাপ্পড় মেরে উঠে দাঁড়ালেন তিনি। তাহমিনা বেগমের হাতের আঘাতে কেঁপে উঠল টেবিলটা। পৃথা হকচকে উঠল মুহূর্তে। এতক্ষণ চুপচাপ মা ছেলে ঝগড়া দেখছিল সে, যেও দুজনের মধ্যে বলতে পারছিল না কিছু। এইটুকু সময় এই মা ছেলেকে যে যতটুকু সময় দেখেছে, ততটুকু সময় দেখে শুধু ঝগড়াই করতে। তবে এখন মনে হচ্ছে এদের থামানো প্রয়োজন, নয়তো ঝগড়া বেশি দূর গড়িয়ে যেতে পারে। এখানে আর কেউ নেই ও যে সে এই মা ছেলে ঝগড়া থামাবে। পৃথা নিজের সাথে নিজেই যুদ্ধ করে মুখ খুলল শেষে। আমতা আমতা করে বলল। আ- বাকিটুকু আর বলল না। একটু আগে তো তাহমিনা বেগম তাকে মা ডাকতে বলেছিল। এখন যদি আবার আন্টি ডাক শুনে আবার রেগে যান। এমনি ভীষণ রেগে আছেন মহিলা। যদিও হঠাৎ একজন প্রায়
অপরিচিত নারীকে মা বলতে ইতস্তত লাগছে পৃথার, তবু উপায় নেই। এই মা ছেলেকে থামাতে হলে নিজের ভিতরে ইতস্তত বোধটাকে গলা টিপে মারতে হবে। পৃথা এলোমেলো দৃষ্টি ভিড়ল, ঢোক গিলে বলল, মা, আপনি উত্তেজিত হবেন না। আপনার ছেলে তো একটু এমনই, তা তো অবশ্যই আপনি জানেন, তাই না? তাহমিনা বেগম তাকালেন পৃথার পানে, ক্রোধ চেপে হঠাৎ হাসলেন তিনি। দ্রুত চেয়ারে বসে বললেন, তুই আমাকে মা বলে ডেকেছিস? কি যে শান্তি লাগছে আমার। কথাটা বলে একটু দম ফেললেন তিনি। ঘাড় ঘুরিয়ে আবারও তুর্যের পানে তাকালেন তিনি, শক্ত কণ্ঠে বললেন, আজ শুধু ওর মুখে মা ডাকটার জন্য বেঁচে গেলি তুই, নয়তো এক চড়ে তোর দাঁত ফেলে দিতাম আমি। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে, চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে বলল, কিন্তু আমি তো তোমাকে উঠতে বসতে ঘুমাতে এমনকি ছোটবেলায় ওয়াশরুমে গিয়েও মা মা বলে ডাকতাম। কই, কখনো তো আমাকে এইটুকু বালি পরিমাণ ছাড় দিলে না। তাহমিনা বেগম মুখ বাঁকালেন। তুর্যের কথার প্রেক্ষিতে উত্তর দিলেন না কোনো, উল্টো তরকারি বাটি থেকে মুরগির একটা রান তুলে দিলেন পৃথার প্লেটে। আর চোখে তুর্যের পানে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি খেয়ে নে মা, আশেপাশে তো আর চিল শকুনের অভাব নেই কোনো। দেখা গেল কখন আবার তোর প্লেটের দিকে নজর দিয়ে দিল। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে। তার মা যে চিল শকুনিয়ে বলতে তাকে বুঝিয়েছে তা বেশ বুঝতে পেরেছে। তবে প্রত্যুত্তরে বলল না কিছু। শাশুড়ি বৌমা জোট বেঁধেছে বাঁধুক, সেও তার শ্বশুরকে নিয়ে জোট বাঁধবে, তারপর সবাইকে হেনস্থা করবে। কিন্তু কথা হলো যে ওই রাজাকার শ্বশুর তার সাথে জোট বাঁধতে রাজি হবে তো? মানে চিন্তার বিষয়। তুর্য গভীর চিন্তায় নিমগ্ন হয়ে নিজের খাবার প্লেটে হাত দিল। রাজাকার শ্বশুরকে আগে বাগিয়ে আনার পরিকল্পনা করতে করতেই খেতে শুরু করলো সে। দুপুর গড়িয়ে সময়টা এখন প্রায় বিকেলের পথে। সূর্যটাও এখন তার তেজ কমিয়ে দিতে শুরু করেছে অল্প অল্প করে। বাড়ির সব মানুষরা দুপুরে বিশ্রাম শেষ করে উঠতে শুরু করেছে। এর মধ্যেই আরুষ হঠাৎ কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো দুর্যোদের বাড়িতে। তবে সদর দরজা গিয়ে ঢুকতে গিয়েও বাঁধল বিপত্তি। তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে দরজার সাথে পা বেঁধে হুবড়ি খেয়ে পড়ল সে মেঝেতে। ধপাস করে একটা আওয়াজ হলো, সাথে সাথে বসার কক্ষে খুব বেশি জনমানবের সমাগম না হলেও ইরা, তারেক আর তুর্যের ছোট চাচি সাথী বেগম ছিলেন। হঠাৎ করে কারো পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে সেদিকে ফিরে তাকালেন তারা। আনুষকে মেঝেতে উপরে শুয়ে দেখা দেখে চোখ বড় বড় হয়ে গেল তিনজনেরই। বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছে। দ্রুত তারা ছুটে গেল বেচারা আরুষের পানে। ইরা ব্যস্ত হয়ে শুধালো, আরে আরুষ ভাইয়া, আপনি পরে গেলেন কি করে? পরপর সাথী বেগমও মুখ খুলেন, ব্যস্ত হয়ে বললেন, বেশি ব্যথা পেয়েছো? কোথাও ব্যথা পেয়েছো দেখি দেখি। আরুষ অপ্রস্তুত হলো, সাথে লজ্জাও পেলে ভীষণ। ইস, কি একটা বিদঘুটে ঘটনা ঘটে গেল তার সাথে। পড়লো তো পড়লো, এদের তিনজনের সামনে এসে পড়তে হলো। এত বড় শক্তপোক্ত একজন জোয়ান ছেলে হয়ে কিনা জনসম্মুখে এভাবে আচার খেলো। মান ইজ্জত আর রইল না বোধহয়। এতদিন তো শুধু তুর্যের নিকটে তার কোনো মান ইজ্জত ছিল না, এখন তুর্যের বাড়ির লোকের সম্মুখেও না। না না, এভাবে নিজের মান ইজ্জত হারাতে দেওয়া যায় না। আরুষ জোরপূর্বক হাসলো, নিজের মান ইজ্জত এবারে ন্যায় বাঁচাতে বলল, আমি পড়িনি তো, একটু ব্যায়াম করছিলাম। কথাটা শেষ করেই তড়িঘড়ি করে মেঝেতে প্রসাব দিয়ে শুরু করলো আরুষ। মুখে মুখে আবার গুনল, 1 2 3। আরুষের এমন কাণ্ডে হতবাক হয়ে পড়ল সাথী বেগম, ইরা এবং তারেক তিনজনও। তারা স্পষ্ট শুনেছে পড়ে যাওয়ার শব্দ। তবে কি ভুল শুনেছে তারা? তারেক হতবাক কণ্ঠে শুধালো, বাড়িতে এত জায়গা থাকতে আমাদের দরজার সম্মুখে আপনার প্রসাব দিতে ইচ্ছে হলো আরুষ ভাই? আরুষ প্রসাব দেওয়া বন্ধ করে করলো, তবে ফেবার চাকার মতো হেসে বলল, তোমাদের দরজাটা বাড়ি সুন্দর, দেখলে ইচ্ছে করে 2-4টা পুশ আপ দেই, তাই পুশ আপ দিচ্ছিলাম আর কি। কথাটা বলি উঠে দাঁড়ানোর চেষ্টা করলো আরুষ। সাথে সাথে ব্যথায় কুকিয়ে উঠল সে। কোমর বেশ ভালোই ব্যথা পেয়েছে, তবে বুঝতে দিল না উপস্থিত কাউকে। কোনো রকমে কোমরটা চেপে বলল, তুর্য স্যারের সাথে জরুরি কাজ আছে, ওনার কাছে যাই আমি। ঠিক আছে। কথাটা বলি তড়িঘড়ি করে পা বাড়ালো বাড়ির ভিতরের দিকে। কোনো মতে নিজের ইজ্জত নিয়ে এদের সম্মুখের থেকে কেটে পড়লো আর কি। তুর্য আর পৃথা নিজেদের কক্ষে ছিল, খেতে একটু শুয়েছিল আবার। আর তাদের মাঝখানে তো আছে সে ভারত চীনের বর্ডার হিসেবে কোলবালিশ আছে। তুর্য এপাশ ওপাশ করলো কয়েকবার, অতবার মাথা তুলে উঁকি দিল পৃথার পারে। মেয়েটা শুয়ে আছে অন্যদিক মুখ করে, চুলগুলো খুলে ছড়িয়ে রেখেছে বালিশের ওপর। তুর্য কিঞ্চিত সময় নিয়ে চেয়ে রইল সে খোলা চুলের পানে, অতপর কিছু একটা ভেবে উঠে বসলো বিছানায়। খুব সাবধানে পৃথার কিছু চুল এনে পেঁচে নিল নিজের টি শার্টের বোতামের সাথে। সচরাচর টি শার্টের বোতাম দেখা না গেলেও খুব ভাগ্য করে তুর্যের টি শার্টের গলার নিকট নকশা হিসেবে দুটো বোতাম ছিল। সে বোতামের সাথেই বুদ্ধি করে ছেলেটা আটকে নিল বইয়ের চুল। পুরা কপাল বেচারার। ওই নাটক সিনেমার মতো নিজে থেকে তো আর আটকাবে না, তাই জোর করে আটকাতে হচ্ছে এখন। তবু বইয়ের কাছাকাছি যাওয়া তার চাইই চাই।
একটু কাছাকাছি না গেলে দুজনের মধ্যে 2-4টা বাক্য বিনিময় না হলে তাদের সম্পর্কটা সহজ হবে কিভাবে? একে অপরের জন্য ভালো লাগে ভালোবাসার সৃষ্টি কিভাবে হবে? তাই ভাগ্য সহায় না হলেও তুর্য নিজের সহায় নিজেই হচ্ছে। বেশ কিছুটা সময় নিয়ে তুর্য নিজের টি শার্টের বোতামের সাথে পৃথার চুল আটকালো। অতঃপর পৃথার পারে একবার তাকে বিছানা থেকে উঠে যেতে উদ্যত হলো। সাথে সাথে ওপাশ থেকে পৃথার কণ্ঠস্বর ভেসে এলো। মেয়েটা কণ্ঠে আহমূলক ব্যথাতে ধ্বনি তুলে তাড়াহুড়ো করে বিছানায় উঠে বসলো সে। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল তৎক্ষণাৎ। সে তো আগে থেকেই জানতো এমন কিছুই হবে। এমন কিছু হওয়ার জন্যই তো উঠে দাঁড়িয়েছে। তবুও সে অবুঝের মতো ভান ধরে তাকালো পৃথার পানে। অস্থির কণ্ঠেই বলল, কি হয়েছে বউ? পৃথা নিজের চুল অনুসরণ করে তাকালো। অতঃপর বলল, আপনার টি শার্টে আমার চুল আটকেছে। তুর্যও তাকালো সে চুলের পানে। দ্রুততার সাথে বিছানায় বসলো সে। পৃথার চুলে হাত দিয়ে বলল, ইস, কিভাবে আটকালো? ব্যথা পেয়েছো নিশ্চয়ই। দাঁড়াও, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। কথাটা বলে নিজেই উদ্বেগ পেয়ে টি শার্ট থেকে পৃথার চুল ছাড়াতে ব্যস্ত হলো তুর্য। পৃথা আর কিছু বলল না। সে চুল খোলা রেখেছিল বলেই তো তুর্যের টি শার্টের বোতামে আটকেছে। এতে তো আর তুর্যের কোনো দোষ নেই। ছেলেটা আরও চুল ছাড়ানোর জন্য কতটা ব্যস্ত হয়ে পড়েছে। আর তুর্য সে চুল ছাড়ানোর বাহানা দিয়ে একটু একটু করে এগোতে শুরু করেছে বইয়ের পানে। কিন্তু শেষে গিয়ে বাধাপ্রাপ্ত হলো ওই ভারত চীনে বর্ডার নামক কোলবালিশের নিকটে। তুর্যের মেজাজ গরম হলো। শুধুমাত্র এই ভয়ঙ্কর বর্ডারটার জন্য সে যেতে পারছে না বইয়ের নিকট। তুর্য ইচ্ছে করে পৃথার চুল ধরে বেশ জোরে সরে টান দিল। পৃথাও সাথে সাথে আহ করে বাতাতুর ধ্বনি তুলল। তুর্য আবারও অস্থির হওয়ার ভান ধরল, উৎকণ্ঠা নিয়ে বলল, সরি, আবার ব্যথা পেলে? থামলো তুর্য। কোলবালিশটার পানে তাকিয়ে বলল, এই কোলবালিশটার জন্য আমাদের দূরত্ব একটু বেশি হয়ে যাচ্ছে, তাই আমি চুল ছাড়াতে গেলেই তুমি চুলে ব্যথা পাচ্ছ। যদি অনুমতি দাও এটাকে সরিয়ে দেই। পৃথা তাকালো কোলবালিশটার পানে। আসলে কোলবালিশটার কারণে তাদের দূরত্ব বেশি হয়ে যাচ্ছে, তাই হয়তো ব্যথা পাচ্ছে। পৃথা সরল মনে বলল। আচ্ছা। তুর্যের বুকটা ফুলে উঠল। অবশেষে সে এই ভারত চীনে বর্ডারটা সরাতে পারবে। তুর্য কটমট করে তাকালো কোলবালিশটার পানে। চরম ক্রোধ নিয়ে আগাছার মতো ছুরি মারল মেঝেতে। অতপর কোলবালিশটার পানে তাকিয়ে মনে মনে বলল, বেটা বদমাইশ, আমার আর আমার বউয়ের মাঝখানে এসেছিলি। দেখ, এখন আমরা আমে দুধে মিলে গেছি, আর তুই আটি হয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছিস। তুর্য আর একটু এগিয়ে গেল পৃথার পানে। মেয়েটার গা ঘেঁষে বসলো। চুল ছাড়ানোর বাহানা দিয়ে নিজের হাত দ্বারা একটু স্পর্শ করলো বইয়ের এক হস্ত। পৃথা শিউরে উঠল। তৎক্ষণাৎ তুর্যের থেকে কিছুটা দূরে সরে গেল সে। মুখ খুলে কিছু বলার আগেই তুর্য থামিয়ে দিল তাকে। তড়িঘড়ি করে বলল, সরি, একটু তাড়াহুড়ো করে তোমার চুল ছাড়াতে গিয়ে হাতে হাত লেগে গেছে। পৃথা আর বিষয়টা নিয়ে ভাবল না ততটা। তার স্বামী যে সত্যি সত্যি মাথার ভিতর সব ব্রিটিশ বুদ্ধি নিয়ে ঘোরাফেরা করছে বুঝলো না ছোট্ট মেয়েটা। তুর্য আর একটু এগুলো পৃথার পানে। মেয়েটা প্রথম স্পর্শে যতটুকু সরে গিয়েছিল ততটুকু দূরত্ব কমালো। পৃথার ওপাশে আর জায়গা নেই। এরপর আর সরতে গেলেও খাট থেকে সোজা নিচে পড়ে যাবে মেয়েটা। তুর্য উকি দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলো বিষয়টা। অতবার পরিকল্পনা করলো এবার হুট করে বইয়ের নরম গালে হাত রাখবে। তারপর বউ শিউরে উঠে দূরে সরে যেতে নিলেই খাট থেকে পড়ে যাবে। তৎক্ষণাৎ তুর্য নিজের হাত বাড়িয়ে কোমর চেপে ধরবে পৃথার। একটু অনুভূতি নিয়ে রোমান্টিক কায়দায় নিজের দিকে টেনে নিয়ে বইয়ের ছোটোখাটো দেহখানাটা বুকের সাথে মিশিয়ে ওই নাটক সিনেমার মতো এক অপরের দিকে তাকিয়ে থাকবে বেশ সময় নিয়ে। আহা, কি রোমান্টিক দৃশ্য! নিজের করা পরিকল্পনাকে নিজেই বাহবা জানালো তুর্য। এত সুন্দর বুদ্ধি যে তার মাথায় আছে, বউ না আসলে তো জানতেই পারতো না। তুর্যের এখন খুব করে মনে হচ্ছে সে এখানে কি করছে। তার তো বাংলাদেশের একজন বুদ্ধিজীবী হওয়ার কথা ছিল। তার নিজেরই ভুল। এতদিন বিদেশে গিয়ে না পড়ে থেকে বাংলাদেশের সরকারের উপদেষ্টা হিসেবে ঢুকে পড়লি আজ নাম যশ খ্যাতি এমনকি বউটাও তার থাকতো। ইস, কি ভুলটা সে করে ফেলেছে। মনে মনে কতক্ষণ তুর্য নিজের করা ভুলের জন্য আফসোস করলো। অতঃপর পরিকল্পনা অনুযায়ী সুকৌশলে নিজের এক হাত চুলের ওপরে রেখেই বাড়িয়ে দিল পৃথার পানে। কিঞ্চিত সময়ের মধ্যেও পৃথার গালও ছুঁয়ে দিল তার শক্তপোক্ত পুরুষালী হাত দ্বারা। সত্যি হঠাৎ তুর্যের এমন স্পর্শে পেয়ে কেঁপে উঠল পৃথা। পিছনের অবস্থা যাচাই বাছাই না করেই দ্রুততার সাথে নিজেকে সরিয়ে নিতে চাইল পিছনের দিকে। তুর্যের পরিকল্পনা মাফিক মেয়েটা পড়ে যেতেও নিল খাট থেকে। তুর্য ভীষণ আবেগ নিয়ে নিজের এক হাত বাড়িয়ে দিয়ে ধরতে চাইলে বইয়ের নরম কোমরখানা, কিন্তু ধরতে আর পারল না। ঠিক তখনই তাদের বন্ধ দরজায় টোকা পড়ল। না চাইতেও তুর্যের কান সেদিকে চলে গেল। আর এইটুকুতেই ঘটে গেল মহা বিপত্তি। পৃথা ধপাস করে পড়ল ইট কংক্রিটে পড়া পাকা মেঝেতে। চিৎ করে পড়তেই মাথায় আঘাত পেল মেয়েটা। সাথে সাথে তুর্যের টি শার্টের বোতামে পেঁচিয়ে থাকা চুলগুলো ছিঁড়ে গেল চটচট ধ্বনি তুলে। পৃথা তীব্র বেগে চেঁচিয়ে উঠল। ও মা গো! তুর্য আহামক বনে গেল আকস্মিক ঘটে যাওয়া ঘটনায়। বোকা বোকা চোখে তাকালো পৃথার পানে।
মেয়েটা এখনো চিত হয়ে পড়ে আছে মেঝেতে, মাথা চেপে ব্যথায় কাতরাচ্ছে। তুর্য অস্থির হলো, নিজের ভাবনা চিন্তা বাদ দিয়ে নেমে পড়লো বিছানা থেকে। তড়িঘড়ি করে পৃথাকে ধরে বসলো, ব্যাকুল কণ্ঠে বলল, ব্যথা পেয়েছো? কোথায় ব্যথা পেয়েছো? নিশ্চয়ই মাথায়। পৃথা কোনো জবাব দিল না, লজ্জায় মুড়িমুড়ি অবস্থা তার। ইস, কিভাবে বিছানা থেকে চিৎ হয়ে পড়ে গেল মেঝেতে। ছেলেটা নিশ্চয়ই মনে মনে হেসেছে পৃথার উপর। ভেবেছে মেয়েটা বোকা ন্যাকা, নয়তো পিছনে জায়গা না দেখে ও সরতে কেন গেল। তুর্য পৃথা জবাবের অপেক্ষা করলো না, নিজ উদ্যোগেই দেখতে শুরু করলো মেয়েটার মাথা গানা। কিঞ্চিত সময় নিয়ে বইয়ের চুলের ভাঁজগুলো দেখতে দেখতে ফুঁসে উঠল তুর্য। কোন বজ্জাত এসে দরজায় টোকা দিল? না দিলেও তার পরিকল্পনার সার্থক হতে আর বউটাকে ব্যথা দিল। তুর্য ক্রোধে ফোঁস করতে করতে এগিয়ে গেল দরজার পানে। শক্ত হাতে দরজাটা খুলতেই দেখা মিলল আরুষে। বেচারা দরজার বাইরে কোমর চেপে দাঁড়িয়ে রয়েছে। আরুষকে দেখে তুর্যের ক্রোধ বাড়ল আরও। দাঁতে দাঁত চেপে বলল,